75তম জন্মদিন একটা মাইলস্টোন। যিনি টেস্ট ক্রিকেটে 75 পেরোনোর সঙ্গে সঙ্গে গ্যালারি ভাবতে শুরু করতো এবার তো 100 রান নিশ্চিত। তা সবসময় হয়নি, কিন্তু অধিকাংশ সময়ই সুনীল গাভাস্কার 75 পেরোনো মানে একটি 100 রান সেঞ্চুরি অনিবার্য ছিল। এবার জীবনের ইনিংসে 10ই জুলাই 75তম জন্মদিন আমরা সবাই মিলে পালন করব। এখনো পর্যন্ত যা খবর, টি-20 বিশ্বকাপে ধারাভাষ্যের শেষে তিনি থেকে গিয়েছিলেন আমেরিকা এবং তারপর তিনি ফিরছেন লন্ডনে এবং ওখানেই তার পুত্র রোহন গাভাস্কার একটি পার্টি দিচ্ছেন দ্য বম্বে ব্রেসারিতে। এটা টাটা কোম্পানির রেস্টুরেন্ট। এখানে লতা মঙ্গেশকর, রাজ সিং দুর্গাপুরের সঙ্গে বহুবার খেতে গিয়েছি, আবারও যেতে হবে। এবং যাওয়ার দিন এটুকু মনে করব যে আমি যখন পৌঁছবো তারও 48 ঘন্টা পরে তার জন্মদিন। একই সঙ্গে থাকবে লর্ডস টেস্ট ম্যাচ, ইংল্যান্ড ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ, এবং ওটাই হবে জিমি অ্যান্ডারসনের শেষ টেস্ট ম্যাচ। ফলে একটা অন্যরকমের গুরুত্ব থাকবে। এবং লর্ডস মানেই কিন্তু একটা কম্প্যাক্ট ব্যাপার এবং গোটা পৃথিবীর শীর্ষস্থানীয় ক্রিকেটারদের একটা মিলন ক্ষেত্র। ফলে জানি না কার সঙ্গে দেখা হবে। ক্লাইভ লয়েড লন্ডনে থাকেন, জাহির আব্বাস লন্ডনে থাকেন, আসিফ ইকবাল লন্ডনে থাকেন, এরা তো আসবেনই। এবং থাকবেন সুনীল গাভাস্কারও, দ্য বার্থডে বয়। এবং সেদিনই এই বইটা উদ্বোধন হওয়ার কথা। আমি জানি না শেষ পর্যন্ত ছাপা শেষ হবে কি না। যদি শেষ হয় তাহলে এই 75তম জন্মদিনকে স্মরণীয় করে রাখার জন্য এই বইটি প্রকাশ হবে লন্ডনেই। এবং 50 জন লেখক তার 50 বছরের ক্রিকেট জীবনকে স্মরণ করার জন্য সবাই একসঙ্গে মিলিত হবেন এবং সেই অর্থাৎ 75তম জন্মদিনে 50টি লেখার এই বই এটা প্রকাশ করা হবে। আমরা চাইব সুনীল গাভাস্কার নিজে যেন এই বইটি উদ্বোধন করেন। হ্যাপি বার্থডে টু ইউ। জানেন, অনেক দিন ধরে একটা প্রশ্ন আপনাকে করতে চাই। প্রশ্নটা এমন যে দেশে এবং দেশের বাইরে আপনার রান সংখ্যা এবং ব্যাটিং গড় প্রায় এক, এটা কি করে সম্ভব হলো? I don't explain. I have nothing to explain. It happens, it happens. সানি ভাই, এই আপনার 75তম জন্মদিনের আগে আমরা এই বই করতে গিয়ে অনেকগুলো স্ট্যাটিস্টিক্যাল জিনিস নিয়ে আলোচনা করেছি এবং সেই আলোচনা করার সময় আমরা দেখেছি যে আপনি 1 থেকে 9 পর্যন্ত সর্বত্র ব্যাটিং করেছেন, 3 নম্বর ছাড়া। 10-11 তো করার প্রশ্নই ওঠে না। কিন্তু আমাকে একটা কথা বলুন যে 3 নম্বরে ব্যাট না করার জন্য কোনো আক্ষেপ তো নেই নিশ্চয়ই, কিন্তু আপনার ফেভারিট পজিশন কোনটা? ওপেনিং তো? My favorite position would be opening the batting, of course. That's what I did throughout my career, yeah. যে কোনো ঘরানার ক্রিকেটে যিনি প্রথম ব্যাটে বল লাগান তাকে 1 নম্বর ব্যাটসম্যান বলা হয়, নন স্ট্রাইকারকে 2 নম্বর ব্যাটসম্যান বলা হয়। আপনার জীবনের শুরুটা কিন্তু 2 নম্বর ব্যাটসম্যান হিসেবে শুরু হয়েছিল। অশোক মানকাড ছিলেন, কিন্তু আপনি আমাদের একটু খোলসা করে যদি বলেন যে আপনার ব্যাটিং পজিশন নিয়ে এই যে মানে কী বলবো, একটা 2 থেকে 1-এ উত্তরণ ঘটলো, এটা কেমনভাবে ঘটেছিল? I think when we walked out, Ashok had not scored a lot of runs in that series. So he, while we walked out to bat, he requested me to take the first ball. So that's how it happened.
আমরা সবাই ভেবেছিলাম 1983-তে চেন্নাই টেস্টে যখন আপনি 236 রান করে অপরাজিত থাকলেন এগেনস্ট ওয়েস্ট ইন্ডিজ, তখনই মনে হয়েছিল 300 রান আপনি করে ফেলবেন সেদিনই। কিন্তু দেখা গেল এরপর 300 রান আর আপনি কখনো করতে পারেননি। এটার জন্য কোনো আক্ষেপ রয়েছে? No, not at all. No regrets. I mean, whatever has happened is all God's grace, and I can only be thankful to God for giving me what He has. আমি নিজে দেখেছি সেই আমলে কানপুরে যখন ধুলো প্রেস বক্সের লোকারণ্য গিজগিজ করছে, সবে ম্যাচ শেষ হয়েছে, প্রেস কনফারেন্স চলছে, কিন্তু আপনি দিব্যি লিখে চলেছেন এবং একবারের জন্য বলেননি বা চোখ তুলে তাকিয়ে বলেননি, এই তোমরা কেউ কথা বলো না, আমি লিখছি। এই যে অসামান্য কি বলবো যোগ্যতা নাকি ভগবানের আশীর্বাদ যে মনোসংযোগ করতে আপনার কখনো কোনো অসুবিধা হয়নি। হাউ ডিড ইউ অ্যাকোয়ার ইট? I think I've been blessed with the power of concentration, which even now I can actually, like you said, read a book in a very crowded room without being disturbed. And I think that in a way is something that I feel while I'm blessed, it can often lead to misunderstanding. Because it's not just reading a book. It's if I'm listening to music, for example, and maybe I'm thinking of something. The focus becomes so intense sometimes that anybody around me says anything, I might just there might be a sound in my ear, but it doesn't register, and so I don't react. And then that person misunderstands that I'm ignoring the person, which is not the case at all. It's just that my focus has been focus is such that I'm not able to actually relate to what that person has been trying to say. Sometimes it might be just a hello, namaskar, and because my in my whether it is thinking or whether it is I'm listening to music or whether I'm reading, I'm unable to respond, and that can lead to misunderstanding. So which I feel maybe I wish that the focus can be a little less. দেখুন, জন্মদিন মানে একটু পেছনে ফিরে তাকানো, একটু গল্প বলা। তো আমাদের দর্শকদের জন্য যদি একটু কাইন্ডলি সেই গল্পটা বলেন, যখন সবাই বলছিল যে আপনাকে স্পর্শ করার জন্য গ্যারি সোবার্স আসতেন ভারতীয় ড্রেসিং রুমে এবং সেঞ্চুরিও পেয়েছেন অন্তত 2টি, কিন্তু লাস্ট টেস্ট ম্যাচে যখন সেঞ্চুরির জন্য তিনি হাঁকপাক করছেন, তখন আপনাকে অজিত ওয়াডেকার ভারতীয় ড্রেসিং রুমের টয়লেটে বন্ধ করে রেখেছিলেন। যদিও কাইন্ডলি ওই গল্পটা বলেন। I didn't have to hide. My skipper took me to the toilet. Ajit Wadekar took me to the toilet because what started off as a joke became a little serious as far as my skipper Ajit Wadekar was concerned, and so that's when he hid me into the toilet when I was overnight knocked out and I was about to pad up to go out to bat, and he heard there's a David Sobers who was from the other room. He heard him say that he's coming to say hello to Ajit and the boys. So he had been off the field the previous evening because he had got injured taking a catch of Phil Sobers. When I got my first test century, as in those days there used to be both the teams would meet either in the fielding side's change room. So what would happen is the batting side would take a crate of beer or something to the fielding side's change room, beer or soft drinks and all that, and they would sit down in the fielding side's change room and chat about the day's play, chat about everything, family, that kind of thing. So here
they were standing, Gary Sober's landscapes, Charlie Davis, when older, they were standing talking to Irapalli Prasanna, Ajit Wadekar, Dilip Sardesai. And I was tired, so I came out a little bit late. And I saw them standing there, so I just stood at a little distance while these, senior stalwarts who knew each other obviously, were talking about, whatever. And so Gary Sober saw me, and he turned on and said, why are you hitting catches only to me? Why don't you hit a catch to somebody else? Because you dropped me twice. And so Landscapes piped in and said, yeah man, you're so lucky. If Gary's dropping you, you've got to be lucky. That's what he said. So he then told Gary, why don't you touch him for luck next time around? Because at that stage what had happened was Garfield had the luck factor, was something maybe playing on his mind. Or he might have been joking. Anyway, he came on the last day of the game and he touched me on the shoulder of the same game. And he survived an appeal, survived a tough time against Salim Durrani, but went on to get 100. So the next test again he came, and when they were batting, and he came and there is that little fellow came and touched me on the shoulder and went and got 178 at his home ground in Barbados. Then came the last test, and in those days the last test was if the result of the series had not been decided. We were 1-0 up. So the series was still open. So the match became a 6-day game. And so, it was a long sort of, this thing. We of course played 5.5 hours a day. We didn't play a 6-hour day those days. So he got 100. He had come to our change room. The change room were next to each other. He had come and touched me, and just as it. He would joke, but he would come and touch me, and he got 100. And everybody in the change room would laugh. In the Indian change room would laugh. Knowing that Gary Sober doesn't really need luck. He was indulging a young cricketer like me. He was making a young cricketer like me feel awkward really, but at the same time excited that the greatest is coming and actually touching you and saying hello. So Garfield was fantastic. He still is a lovely, lovely person. And he would come every morning to the change room to inquire about the Indian team. He and Ajit got along very well. Yeah. He'd come to the change room and ask, how are you? What did you do last night? Where did you go? That kind of thing. Anyway, we come to the last day, and so as I told you, he had got injured trying to take a catch, but and so he had been off the field the previous. The last day of the test, the 6th day of the test match, we could hear him laughing because there was just a sort of wire ventilator between the two change rooms. So we could actually, anybody spoke loudly, we could hear from each other's change room. And then he was laughing, so we all said, oh, the great man is fit, And then after about a few minutes, we heard him, say, okay, let me go and say hello to Ajit and the boys. So the moment Ajit heard that, he said, he'll come and touch you. So he took me and locked me in the toilet. So Gary came and, and I said to Ajit, are you serious, Ajit? You think Garfield Sober is getting 100 only because he's touching me? I said, can't he touch me on the ground? If he has to, if you genuinely think that's the case. He said, no, you are going to, Ajit was like that, very superstitious. So he locked me in the toilet. And after Gary left the change room, he opened the toilet and I was to pad up to go. So that's what happened. And would you believe it, that evening, when the West Indies needed quick runs to win, Garfield Sober was bowled first ball by Abid Ali for a duck. So Ajit said, see? But if you seriously think that, I think he was the greatest. He is the greatest. He didn't need to touch anybody. He was simply the greatest. ভারতীয় ক্রিকেটের চিরশ্রেষ্ঠ ব্যাটসম্যান। এই প্রজন্মের অনেকেই দেখেননি তার ব্যাটিং, কিন্তু এখনও তো ইউটিউবে কিছু ঝলক
রয়েছে তারপর শুরু করেছেন কমেন্ট্রি, এবং সেখানেও তিনি অনন্য, তিনি অন্য রকম। তার কারণ তার কথায় থাকে শুধুমাত্র যে টেকনিক্যাল ব্যাপার তাই নয়, থাকে গল্প, কিভাবে ঘটলো তার বর্ণনা, এবং সব মিলিয়ে একটা চটজলদি বিশ্লেষণ, যা কিনা যারা ক্রিকেট বোঝে না তাদের পক্ষেও কিন্তু সুবিধা হয় ক্রিকেট খেলার প্রতি আকৃষ্ট হতে বা গোটা ব্যাপারটা বুঝে নিতে। এরকম একজন ব্যাটার, এরকম একজন ক্রিকেটার, এরকম একজন অধিনায়ক ভারতীয় ক্রিকেটে বিরল, এবং তাকে আমরা বলে থাকি ভয়েস অফ ইন্ডিয়া। এদিকে দেখুন, অনেকে অল্প স্বল্প জানা ক্রিকেট বিশেষজ্ঞরাও নিজেদেরকে না ভয়েস অফ ইন্ডিয়া বা ক্রিকেটের যুধিষ্ঠির বলে নিজেদের তুলে ধরতে চেষ্টা করেন। আমরা বরঞ্চ এই জন্মদিনে তাকে শুভেচ্ছা জানাতে গিয়ে একটাই কথা বলবো যে এসব সমালোচনায়, এসব চিমটিতে আপনি কান দেবেন না। আপনি জানেন যে কোনটা কান দিতে হবে, কোনটা কান দিতে হবে না। তা না হলে তো এই 1971 থেকে এই 2024 পর্যন্ত আপনার রথ এরকম গড়গড়িয়ে এগিয়ে চলতো না। তো আমরা রেসকোর্সের পক্ষ থেকে আপনাকে আমরা সবাই মিলে শুভেচ্ছা জানাই। আর 25টা রান দরকার। আপনি ধরে ধরে টুকটুক করে ব্যাটিং করুন, গোটা পৃথিবীর ক্রিকেট লাভারদের আপনি শুভেচ্ছায় ভরিয়ে দিন, আনন্দে ভরিয়ে দিন। আর আমরা বিনিময়ে কী করতে পারি? আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি যে আপনার হাত ধরেই আমরা কিন্তু ক্রিকেট খেলাটা শিখতে চেষ্টা করেছিলাম। হ্যাপি বার্থডে সুনীল গাভাস্কর।